বন্ধুরা এনএমজিএন 2024 আর কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তো রেজাল্ট যখনই প্রকাশিত হবে সেই মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড তোমরা পাবে, এবং র্যাঙ্ক কার্ড পাওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং কাউন্সিলিং প্রক্রিয়ার পর কিন্তু যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো এই ভিডিওতে আমি একদম সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই ডকুমেন্টসগুলো তোমরা যাদের যাদের ভালো স্কোর হয়েছে, অর্থাৎ যারা যারা তোমরা 50+ স্কোর করেছো বা 60 তারও বেশি স্কোর আছে, অবশ্যই এই ডকুমেন্টসগুলো এখন থেকে রেডি করতে থাকো। কারণ এখন থেকে তোমরা যদি ডকুমেন্টস রেডি না করো, তোমরা কিন্তু ঠিক কিছুদিন পরে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু পরবর্তী সমস্যায় পড়তে পারো, এবং কোনো ডকুমেন্টস যদি মিসিং থাকে তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন প্রসেসটাই ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা মনোযোগ দিয়ে একদম শেষ অবধি কী কী ডকুমেন্টস লাগবে আমি টোটাল ডিটেলস আলোচনা করবো। এবং দেখো কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে যাবে এবং অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে যুক্ত হয়ে যাবে। এটা তোমাদের প্রথম কাজ। কেন যুক্ত হবে? কারণ এই কারণেই যুক্ত হতে বলছি। এই যে কাউন্সিলিং এর এই 3 মাস যে প্রক্রিয়া চলবে, রেজাল্ট বেরোবে, মেডিকেল সার্টিফিকেট কিভাবে করবে, ডোমিসাইল সার্টিফিকেট কি করে করবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, মক আপ কাউন্সিলিং কিভাবে করবে, এত বড় একটা প্রসেস কিন্তু হতে 2-2.5 মাস টাইম লাগবে। তো এই টোটাল প্রসেসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আর কোনো তোমাদের চাপ থাকছে না। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সবার আগে কিন্তু আমি আপডেটটা এই গ্রুপে প্রোভাইড করবো। আর তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি বা বুঝতে পারছো না কোন কারণবশত, দেখো তোমরা এই নাম্বারটাই সরাসরি টেক্সট করবে 78108, ঠিক আছে, 49480। এই নাম্বারটায় কল করো না, কারণ প্রচুর কল আসে, দিনে প্রায় 50-100টা কল আসে, এত কল রিসিভ করা সম্ভব নয়। জাস্ট হোয়াটসঅ্যাপে টেক্সট করে বলবে যে স্যার বা দাদা আমি এনএমজিএন 2024 কাউন্সিলিং এর জন্য গ্রুপে যুক্ত হতে চাই, আমাকে লিঙ্কটা দিন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আমি এটাই বলবো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে দেখো পিন করে দেওয়া আছে লিঙ্ক, সেটাতেই যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। চলো এবার মূল পর্বে চলে যাবো। তো দেখো প্রথমে তোমাদের বলবো কি কি লাগবে। প্রথমে দেখো সিট অ্যালটমেন্ট লেটার একটা লাগবে আমাদের। এবার দেখো সিট অ্যালটমেন্ট লেটার এটা কখন পাবো ভালো করে বুঝবে। প্রথমে দেখো একটা র্যাঙ্ক কার্ড আমরা পাচ্ছি যখনই রেজাল্ট বেরোবে। রেজাল্ট বেরোনো মানে সেখান থেকে তোমরা একটা র্যাঙ্ক কার্ড পাবে। এবার যখন তুমি কাউন্সিলিং প্রক্রিয়ায় অ্যাডমিশনে যখন সুযোগ পাবে, যেই কলেজে তোমার কাউন্সিলিংয়ে নাম উঠবে সেই কলেজে তোমার একটা অ্যালটমেন্ট লেটার আসবে। ধরো তুমি পেয়েছো বাঁকুড়া কলেজে, বা তুমি এনআরএসে পেয়েছো, বা তুমি আরজি করে পেয়েছো, বা কোনো একটা কলেজে সামথিং কোনো একটা কলেজে তোমার সিট অ্যালোটেড হয়েছে। তো সেই অ্যালোটেড লেটারটা তোমরা প্রিন্ট আউট কপি বের করবে। সেই অ্যালটমেন্ট মানে ওই সিট অ্যালটমেন্ট লেটারটা লাগবে, যেটাকে বলা হয় প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার। র্যাঙ্ক কার্ড তোমরা পারলে কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করে নাও, কারণ তোমরা এই ডকুমেন্টসগুলো কিন্তু এখন থেকে জোগাড় করো এবং খাতায় নোট ডাউন করে নাও কী কী লাগছে। আচ্ছা, এবার র্যাঙ্ক কার্ড তো তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাচ্ছ, সেই র্যাঙ্ক কার্ডটা তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে, সেই র্যাঙ্ক কার্ডটাও কিন্তু লাগবে। এবার দেখো তুমি র্যাঙ্ক কার্ড যখনই পাচ্ছ তার কিছুদিনের পরেই কিন্তু কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটা স্টার্ট হবে। এবার তোমাকে রেজিস্ট্রেশন যখনই করবে তখন একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি তোমরা পাবে, সেই অ্যালটমেন্ট আইডি নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে যখন তুমি কাউন্সিলিং করাতে যাবে। এবার দেখো তোমার মোবাইল নাম্বার লাগবে, তোমার মোবাইলের ফোন নাম্বার। এবার দেখো তোমরা অ্যাডমিশনের রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটা তোমরা দেবে, দেখো যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তখন তোমরা একটা মোবাইলের নাম্বার দেবে, তো সেই নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে যখন তোমরা অ্যাডমিশন হতে যাবে। এবং এই যে তোমরা যে রেজিস্ট্রেশন করাচ্ছ আর যে রেজিস্ট্রেশন করালে এবং যখন তুমি সিট অ্যালটমেন্ট লেটারটা পেলে, তারপর তোমাকে কিন্তু একটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো সেই রেজিস্ট্রেশন নাম্বার মানে রেজিস্ট্রেশন আর সিট অ্যালটমেন্টের যে ফিস তোমরা পেমেন্ট করবে তার একটা অবশ্যই জেরক্স কিন্তু সেটা প্রিন্ট আউট করে এক কপি জেরক্স করে নেবে, ঠিক আছে। এটা কিন্তু মাস্ট লাগবে, এটা কিন্তু অনেকেই জানে না, এটাও কিন্তু লাগবে। রেজিস্ট্রেশন আর সিট অ্যালটমেন্টের যে তুমি ফিস পেমেন্ট করবে তার একটা জেরক্স কপি অবশ্যই লাগবে। আচ্ছা, পরবর্তীতে চলে যাই। দেখো তোমার আর কি কি লাগছে, এগুলো আরও ভাইটাল ডকুমেন্টস। তোমার এজ প্রুফ হিসাবে কিন্তু তোমাকে তোমার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, ঠিক আছে, অর্থাৎ তোমার জন্মের যে সার্টিফিকেট আছে। এছাড়াও যদি তুমি সেটা না দেখাতে পারো, ক্লাস 10-এর যে মার্কশিট আছে, মানে ক্লাস 10-এর যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, যেটাতে তোমার এজ প্রুফ মানে তোমার এজ মানে বয়স মানে যাতে মানে প্রুফ করা যায়, সেই একটা তোমার ডকুমেন্টস নিয়ে নেবে। এছাড়াও তুমি কী কী নেবে, ক্লাস 12-এর মার্কশিট, এটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে, এগুলো সবই কিন্তু অরিজিনাল নেবে, কোনো জেরক্স নিয়ে যাবে না কিন্তু, ঠিক আছে, অরিজিনাল কপি নিয়ে যাবে, ঠিক আছে। ক্লাস 12-এর মার্কশিট অরিজিনাল নিয়ে যাবে। এবার নেক্সট চলো আসি ডোমিসাইল সার্টিফিকেট। এইটা নিয়ে কিন্তু আমি ডোমিসাইল সার্টিফিকেটটা আমি খুবই ইম্পর্টেন্ট বলে দিই। এবার দেখো ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ভিডিওটা তোমরা কিন্তু আমি হোয়াটসঅ্যাপের এই ডেসক্রিপশন বক্সে পিন করে দিচ্ছি, ঠিক আছে, বা তোমরা ওই ডেসক্রিপশন সেকশন থেকেও পেয়ে যাবে, সেখানে আমি কিছুদিন আগে এই ভিডিওটা দিয়েছিলাম ডোমিসাইল সার্টিফিকেট কী কী লাগবে, তাও আমি বলে দিচ্ছি। একটা প্রোফর্মা আছে A1 প্রোফর্মা, আর একটা প্রোফর্মা হচ্ছে A2 প্রোফর্মা, ঠিক আছে। এবার যদি বলো স্যার A1 প্রোফর্মা কি, আমি বলে দিচ্ছি তাও তোমাদের। A1 প্রোফর্মাটা হচ্ছে যেটা তোমার ধরো স্থায়ী বাসিন্দা, মানে তুমি যে ডোমিসাইল, তুমি যে স্থায়ী বসবাস করছো তার 5 বছরের একটা লাগবে, প্রুফ লাগবে, তো সেখানে ভিডিওতে বলেছি, এখানে ডিটেলস আর বলছি না। আর A2টা হচ্ছে তুমি যে স্কুল থেকে পড়াশোনা করেছো এইচএস, সেই স্কুলের মানে পাস আউট যেটাকে বলা হয় টিসি সার্টিফিকেট বা ওই টাইপেরই A2 প্রোফর্মা, দেখে নেবে ভিডিওতে। আচ্ছা, এবার নেক্সট দেখো
আন্ডারটেকিং ফ্রম অ্যানেক্সার 1, এটা তুমি NM/GNM এর আমি এ নিয়ে ডিটেলসে ভিডিও করে দেবো। এই ফর্মটা অবশ্যই লাগবে। এছাড়াও আর কী লাগছে, মেডিকেল সার্টিফিকেট, এটা কিন্তু মাস্ট লাগবে। এটা মেডিকেল সার্টিফিকেট, এটারও ভিডিও করেছি আমি, প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টে গেলে সব কিছু ভিডিও কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই এটা রেডি করে রাখো। মেডিকেল সার্টিফিকেটটা কিছুদিনের পর রেডি করো, বাট তোমার A1 A2 এই প্রোফার্মাগুলো এখন থেকে এগুলো রেডি করো, কারণ এগুলো যত তাড়াতাড়ি রেডি করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের পক্ষে ভালো হবে। কারণ কিছুদিন পরে তুমি যখন যাবে আরও 10টা স্টুডেন্ট যাবে, তখন ভিড় হয়ে যাবে, আর ভিড় হলে কিন্তু এগুলো দিতে অনেক লেট করে। বরঞ্চ এখনই খালি আছে তোমাদের নিয়ারেস্ট SDO অফিস, BDO অফিস যার যেটা আছে, ঠিক আছে, ব্লকে যদি থাকে তাহলে তুমি BDO অফিস চলে যাও, যারা টাউনের বাসিন্দা তারা SDO অফিসে চলে যাও, গিয়ে এই কাজগুলো করে রাখো, তোমাদেরই কিন্তু লাভ হবে। পরবর্তী চলো এবার তোমাদের বোঝাবো, দেখো আপগ্রেডেশন ফর্ম। ঠিক আছে, আপগ্রেডেশন ফর্মটা কথাটা কী অর্থ ভালো করে দেখবে। আপগ্রেডেশন ফর্ম মানে ধরো তুমি একটা কোনো কলেজের সিট পেয়েছো, ধরো তুমি 7 নাম্বার একটা কলেজে চয়েস মানে পেয়েছো, তুমি এরকম 1 2 পরপর কলেজ দিয়েছো, তুমি 7 নাম্বার কলেজে সিলেক্ট হয়েছো। এবার তুমি ভাবছো 7 নাম্বার কলেজটা আছে পুরুলিয়ার দেবেন মাহাতো কলেজ, এবার তুমি ভাবছো না আমি পুরুলিয়া কলেজে পড়বো না, আমি তার উপরে যে কলেজগুলো আছে সেই কলেজে পড়বো, তখন তোমাকে আপগ্রেডেশন করতে হবে। এবার আপগ্রেডেশনের ফর্ম ফিল আপ করতে হবে। তখন আপগ্রেডেশনের একটা ফর্ম তুমি যেই কলেজে যাবে, ঠিক আছে, সেই কলেজে একটা আপগ্রেডেশনের ফর্ম তোমাকে জমা করতে হবে। আর তুমি যদি মনে করো যে না তুমি যেই কলেজে অ্যালোটেড হয়েছো সেই কলেজেই পড়বে, তাহলে তোমাকে নো আপগ্রেডেশনের একটা ফর্ম দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা বলে রাখি, তোমার হচ্ছে দেখো তুমি যখন কাউন্সিলিং প্রক্রিয়ায় বসবে তখন কিন্তু কোনো ডকুমেন্টস লাগবে না। আবারও বলছি, ভালো করে শুনে নাও, কাউন্সিলিং প্রক্রিয়ায় কোনো ডকুমেন্টস লাগে না। তুমি যখন কলেজে অ্যাডমিশন হবে, অর্থাৎ কলেজে তুমি অ্যালোটেড হয়েছো, কোনো একটা কলেজে XYZ কোনো কলেজে অ্যালোটেড হয়েছো, তুমি কলেজে ভর্তি হতে যাচ্ছ, ওই টাইমে কিন্তু তোমার এই ডকুমেন্টস যেগুলো বলছি এগুলো লাগবে। ঠিক আছে, এবার চলো একটা ভাইটাল ডকুমেন্টস বলবো, কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট কী কী লাগবে দেখে নাও। কাস্ট সার্টিফিকেটের মধ্যে দেখো, যারা SC ST আছো তো তোমাদের তো কাস্ট সার্টিফিকেট যে অরিজিনাল আছে সেই কপিটা নিয়ে যাবে। ফর SC অ্যান্ড ST ক্যান্ডিডেটদের তো বলে দিলাম, তোমাদের অরিজিনাল কপি SC ST যে সার্টিফিকেট আছে অবশ্যই নিয়ে যাবে, না হলে কিন্তু তোমার অ্যাডমিশন বাতিল হয়ে যাবে তুমি যদি SC ST সার্টিফিকেট না দেখাতে পারো। হ্যাঁ, এখানে বলে দিই, এখানে আবার কিছু টুইস্ট আছে। অনেকে কী করে, SC নেই SCতে তোমরা ইয়েস করে দিয়েছো, OBC নেই OBCতে ইয়েস করে দিয়েছো, এরকম অনেকের ভুল হয়। তো দেখো এরকম যদি ভুল হয়, আমি তোমাকে একটা কথা বলে দিই, হয়তো তোমার অ্যাডমিশন SCতে বা STতে যদি ইয়েস করে দাও বাট সার্টিফিকেট না শো করাতে পারো, তোমাদের নাম কিন্তু চলে আসবে। ধরো SC লিস্টে, ধরো তোমার সাপোজ ধরো কথার কথা তোমার জেনারেল মেরিট র্যাঙ্ক একটা চলে এসছে 500, আর SC লিস্টে তোমার নাম এসছে 12, কথার কথা। এবার SC লিস্টে যে 12তে এসছে, এবার তুমি ধরো কোনো একটা কলেজে পেয়েছো, RG কর বা NRS পেয়েছো, এবার সেই কলেজে যখন ভর্তি হতে যাবে তখন তোমার কিন্তু অ্যাডমিশন বাতিল করে দেবে, যেহেতু তুমি সার্টিফিকেট শো করতে পারছো না। তোমাকে তারপরে আবার সেকেন্ড কাউন্সিলিংয়ে, মানে তোমার ফার্স্ট কাউন্সিলিংয়ে ওই কলেজে গিয়ে তোমাকে বলতে হবে আমি এটা ভুল করে ফেলেছি, তখন তোমাকে জেনারেল হিসাবে ট্রিটেড করা হবে। তারপর তুমি সেকেন্ড রাউন্ডে আবার সিট ফাঁকা থাকলে অবশ্যই সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, এবার চলো মেন কথায় ফিরে আসি। এবার দেখো কাস্ট সার্টিফিকেট SC ST তো বললাম, এবার যারা যারা ধরো OBC আছে, OBC ক্যান্ডিডেট ভালোভাবে শুনে নাও, OBC ক্যান্ডিডেটদের কিন্তু আপডেট NCL স্ট্যাটাস লাগবে, অর্থাৎ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু OBC যারা যারা OBC আছে তারা কিন্তু এটা করে নেবে, এখন থেকে করে নিও আপডেট NCL স্ট্যাটাস। আর যারা যারা EWS আছো তাদের কিন্তু EWS সার্টিফিকেট বানাতে হবে, সেটা কিন্তু কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার হতে হবে, অর্থাৎ 2024-এর হতে হবে, এটা কিন্তু 2021, 22, 23-এর হলে হবে না, 2024-এরই কিন্তু হতে হবে, এটা মাথায় রাখবে। আর CD অর্থাৎ যারা সিভিল ডিফেন্সে আছো, তোমাদের প্রিভিয়াস অর্থাৎ 2022, 23, 24 এই বছরে যদি করে থাকো সিভিল ডিফেন্স সার্টিফিকেট তোমাকে শো করতে হবে, সেটা যে কোনো বছরই হতে পারে, আজ থেকে 10 বছর আগের সিভিল ডিফেন্স সার্টিফিকেট থাকলেও সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু EWS যারা আছো সেটা কিন্তু তুমি 2023-এ যদি EWS সার্টিফিকেট শো করো তাহলে কিন্তু হবে না, তোমাকে কারেন্ট ইয়ারের মানে 2024-এরই EWS কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারেরই তোমাকে শো করাতে হবে। এগুলো কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে, এই ডকুমেন্টস কিন্তু কোনোভাবেই মিস করবে না। এই ডকুমেন্টস ছাড়া কিন্তু তুমি যদি কলেজে চলে যাও তোমার অ্যাডমিশন প্রসেস বাতিল হয়ে যাবে। আর একটা আছে, যারা যারা তোমার ধরো বলে দিই, এটা তোমাদের জন্য নয়, এটা তাদের জন্যই যারা ধরো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো। ঠিক আছে, তাদের জন্য আমি বলে দিচ্ছি। তো PWD যে যারা যারা ক্যাটাগরিতে ইয়েস করেছো, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ আছো, তোমাদের একটা PWD সার্টিফিকেট কিন্তু শো করাতে হবে। সার্টিফিকেটটা আমি দেখো আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি,
এরকম কিন্তু একটা সার্টিফিকেট অবশ্যই শো করাতে হবে, যেটা বিডিও বা এসডিওর সাইন থাকতে হবে। সাইন না থাকলে কিন্তু হবে না। আর যারা যারা অরফ্যান অর্থাৎ অরফ্যান ক্যাটাগরিতে বিলংস করছো, ঠিক আছে, তো তোমাদের কিন্তু অবশ্যই অরফ্যান সার্টিফিকেট শো করতে হবে। তুমি যদি অরফ্যান সার্টিফিকেট শো না করতে পারো, অ্যাডমিশন প্রসেস থেকে বাদ হয়ে যাবে। অর্থাৎ অরফ্যান সার্টিফিকেট মানে প্রথমে তুমি যে অরফ্যান মানে অরফ্যান মানে প্রথমে বলে কি অনাথ, ঠিক আছে। তুমি এবার অরফ্যান যে ধরো তুমি কোনো একটা তো মানে বৃদ্ধাশ্রম যাই হোক, অরফ্যান কোনো একটা স্কুলে বা কোথাও যেখানে তোমাকে কোনো হোস্টেল বা কোনো একটা হোস্টেলে তোমরা থাকছো, যেখানে তোমাদের হোস্টেল সুপার থাকবে, তো সেই অনাথ আশ্রম যেটাকে বলা হয় বাংলায়, সেই আশ্রমের একটা সিগনেচার লাগবে, ঠিক আছে, যে তুমি অনাথ তার একটা প্রমাণপত্র। তো এটা কিন্তু অবশ্যই লাগবে, এবং সেটা হায়ার অথরিটি যেমন বিডিও এসডিও তার একটা সিগনেচার কিন্তু অবশ্যই করে নেবে, তাহলেই কিন্তু ভ্যালিড হবে। না হলে যে কেউ তো বলতে পারে যে হ্যান্ডে অরফ্যান সার্টিফিকেটে অরফ্যান ইয়েস করে দিচ্ছে, বাট তুমি অরফ্যান দেখাতে পারছো না, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশনের প্রসেস কিন্তু বাতিল হয়ে যাবে। এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা রেডি করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের কোনো কিছু জানতে হয়, যদি অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানিও। আমি টোটালি কিন্তু তোমাদের প্রত্যেককে রিপ্লাই দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।